তারা কালকেই বাদরামোটা করেছে। এটা একটা প্রি প্ল্যান্ড বিষয় ছিল, মুখ্যমন্ত্রীকে মেলাইন করার জন্য, তাকে ইনসাল্ট করার জন্য, তাকে হিউমিলিয়েট করার জন্য। এসএফআই এবং আরও কিছু আমার ধারণা কিছু বিজেপি সমর্থকরাও ছিল, তারা যেরকমভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করেছে, এটায় মুখ্যমন্ত্রীর অপমান হয়নি, এটায় অপমানিত হয়েছে অক্সফোর্ড ইউনিভার্সিটি এবং অপমানিত হয়েছে তারা এবং জায়গাটাতে আমার মনে হয় তাদের লজ্জা হওয়া উচিত, কিন্তু সিপিএমের লজ্জা নেই বলেই তারা শূন্য হয়ে যাওয়ার পরেও তারা এই ধরনের এটাকে আমরা বলতে পারি, এটা শূন্যের আস্ফালন বলতে পারি। ক্ষমতায় ছিলেন, তারপরে বাংলার মানুষ তাদেরকে ঘাট ধাক্কা দিয়ে এখন শূন্য করে দিয়েছে। এখন তারা ইউকেতে সংগঠন খুলেছে, এরপর তারা মহাশূন্যে বিলীন হয়ে প্লুটোতে সংগঠন খুলতে পারে। এখন বিদেশে যায় প্রধানমন্ত্রীজি, তার সাথে আমাদের বিরোধিতা আছে, তার অনেক বক্তব্য আমরা সহমত হই না, কিন্তু তার বিদেশের মাটিতে যখন তিনি থাকেন তখন কিন্তু তাকে আমরা অপমান করি না, সেখানে আমরা রাজনীতি আনি না, কারণ আমরা তখন জানি তিনি ভারতবর্ষের 140 কোটি মানুষকে রিপ্রেজেন্ট করছেন। আমি জিনিসটাকে দেখুন, আবার এই টার্মিনোলজিতে আমি ব্যবহার করব না, কিন্তু দেশ বিরোধিতা কথাটা হয়তো একটুখানি ওভারস্টেটমেন্ট হয়ে যাবে, কিন্তু তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তাদের যেই প্যাথোলজিক্যাল হেট্রেড, এটা থেকেই বোঝা যায় যে কেন তারা জনবিচ্ছিন্ন হয়ে গেছেন। তারা আজকে অবশিষ্ট হয়ে গেছে এই কিছু কলকাতার কিছু বাবু বাঙালি, তাদের ছেলেমেয়েরা বিলেতে পড়াশোনা করে, এই ক্লাসটা এখন সিপিএম হয়ে গেছে। একটা মুখ্যমন্ত্রীকে একটা বিদেশি মাটিতে সেখানে যেরকমভাবে অপমান করার চেষ্টা করলেন, করে দেশের নাম ডোবালেন, সেটা আমার কাছে খুব একটা চিন্তার বিষয়। এবং সিপিএম এই জিনিস যত করবে তত তারা জনবিচ্ছিন্ন হয়ে যাবে, তাদের ভোট পার্সেন্টেজ আরও কমে যাবে। এই করে তারা যদি মনে করে থাকেন মমতা ব্যানার্জিকে হারাতে পারবেন বা পশ্চিমবঙ্গে অষ্টম বামফ্রন্ট সরকার হবে, সেটা কোনোটাই হচ্ছে না। দিলীপ ঘোষের কথা বলবো, যিনি মহিলাদের গলায় পা তুলে দেবো, গলা টিপে ধরবো, এইরকম একটা লোককে আমি উত্তর দেবো? ভারতবর্ষ এখন স্ট্যাগফ্লেশনের মধ্যে দিয়ে যাচ্ছে, অর্থাৎ এখানে আনএমপ্লয়মেন্ট রেট খুব হাই এবং সাথে আমাদের মূল্যবৃদ্ধি প্রচণ্ড বেশি হচ্ছে এবং আমাদের গ্রোথ রেট বেশি হচ্ছে না। তো গ্রোথ রেট কম, আনএমপ্লয়মেন্ট রেট বেশি এবং একই সাথে মূল্যবৃদ্ধি, এই প্রত্যেকটা জিনিসকে নিয়ে এটাকে একটা স্ট্যাগফ্লেশন সিচুয়েশন বলে। ইতিমধ্যে অক্সফোর্ডে যে মুখ্যমন্ত্রী তার বক্তব্য রেখেছেন বৃহস্পতিবারে, যেমন কথা ছিল ঠিক তেমনই, কিন্তু তার বক্তব্যের মাঝে যে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়, অর্থাৎ বলা বাহুল্য মুখ্যমন্ত্রীর বক্তব্যের মাঝে ছন্দপতন। পশ্চিমবঙ্গের শিল্পায়ন নিয়ে কথা বলতে গেলে মুখ্যমন্ত্রীকে একের পর এক প্রশ্ন এসএফআই সমর্থকদের, অর্থাৎ বাংলায় তো এসএফআই সমর্থকদের আমরা দেখি তাদের আন্দোলন, তাদের বিক্ষোভ, সেখানে মুখ্যমন্ত্রী যেখানে একজন, আমার মনে হয় একটি দেশ থেকে যখন কোনো প্রার্থী কেউ যায় তখন সেটি তিনি মুখ্যমন্ত্রী কম একজন ভারতীয় প্রতিনিধি বেশি, সেখানে উপস্থিত তাকে প্রশ্ন করছেন, এই বিষয়টাকে কিভাবে দেখছেন? দেখুন, এই জিনিস আমার মনে হয় কোনো বাংলার মানুষ এই জিনিসকে সমর্থন করে না। যারা কালকেই বাদরামোটা করেছে, এটা একটা প্রি প্ল্যান্ড বিষয় ছিল, মুখ্যমন্ত্রীকে মেলাইন করার জন্য, তাকে ইনসাল্ট করার জন্য, তাকে হিউমিলিয়েট করার জন্য। সেখানে তারা একটা চক্রান্ত করে কিছু এই ধরনের কিছু বাঁদর তারা সেখানে উপস্থিত ছিলেন কালকে। এবং সবথেকে যেটা হাস্যকর বিষয় সেটা হচ্ছে যে তারা টিকিট কেটে মুখ্যমন্ত্রীকে অপমান করতে গিয়ে তারা সেখান থেকে ঘাট ধাক্কা খেলেন। ঠিক যেরকম পশ্চিমবঙ্গে তারা 34 বছর ধরে রিগিং লুট করে যেরকমভাবে জিতে টিতে ক্ষমতায় ছিলেন, তারপরে বাংলার মানুষ তাদেরকে ঘাট ধাক্কা দিয়ে এখন শূন্য করে দিয়েছে। এখন তারা ইউকেতে সংগঠন খুলেছে, এরপর তারা মহাশূন্যে বিলীন হয়ে প্লুটোতে সংগঠন খুলতে পারে, যা খুশি করতে পারে। সেখানে 6 জন এই ঝামেলাটা করেছে, বাদবাকি সবাই কিন্তু মুখ্যমন্ত্রীকে অভ্যর্থনা জানিয়েছে। তাদের মধ্যে যে ক্রেজটা দেখলাম, ভারতীয় একজন প্রতিনিধি, আপনি যেরকমটা বললেন, অবশ্যই তিনি ভারতের প্রতিনিধি, বাংলার 10 কোটি মানুষকে তিনি রিপ্রেজেন্ট করেন এবং সেখানে তিনি যেরকমভাবে বাংলা তথা ভারতকে তুলে ধরেছেন, সেই জিনিসটাই সবাই শুনতে গেছিল, সেটার জন্যই তিনি আমন্ত্রিত ছিলেন। এবং কালকে এসএফআই এবং আরও কিছু আমার ধারণা কিছু বিজেপি সমর্থকরাও ছিল, তারা যেরকমভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করেছে, এটায় মুখ্যমন্ত্রীর অপমান হয়নি, এটায় অপমানিত হয়েছে অক্সফোর্ড ইউনিভার্সিটি এবং অপমানিত হয়েছে তারা নিজেদেরকে এবং নিজেদের দলকে বা নিজেদের মতাদর্শকে তারা কালকে মেলাইন করেছে। এই জায়গাটাতে আমার মনে হয় তাদের লজ্জা হওয়া উচিত, কিন্তু সিপিএমের লজ্জা নেই,
লজ্জা নেই বলেই তারা শূন্য হয়ে যাওয়ার পরেও তারা এই ধরনের এটাকে আমরা বলতে পারি এটা শূন্যের আস্ফালন বলতে পারি। আচ্ছা, আমরা যদি একবার একটু পিছনে যাই, মুখ্যমন্ত্রী যখন এটা প্রকাশ্যে আসে তিনি অক্সফোর্ড থেকে নিমন্ত্রণ পেয়েছেন, এসএফআইয়ের তরফ থেকে তো প্রশ্ন তোলা হয়েছিল যে তিনি নিমন্ত্রণ পত্র পেয়েছেন কিনা। কতটা অশিক্ষিত হলে তারা তো নিজেদেরকে বিশাল শিক্ষিত বলেন, কতটা অশিক্ষিত হলে একজন আরটিআই অ্যাক্টিভিস্ট নাকি সে চিঠি লিখেছে অক্সফোর্ড ইউনিভার্সিটিকে, কে আপনারা কি ইনভাইট করেছেন মুখ্যমন্ত্রীকে? তো তখন একটা উত্তর এসছিল। এবার বিষয়টা হচ্ছে যে অক্সফোর্ড ইউনিভার্সিটি একটা ইউকের একটা ইউনিভার্সিটি, সেটা কি ভারতবর্ষের আরটিআই আইনের আন্ডারে পড়ে? তো সেই রকম একটা তারা প্রশ্ন করেছিল, নিয়ে তারপর তারা বলল যে না, এটা অক্সফোর্ড ইউনিভার্সিটি নয়, এটা কেলগ কলেজ। মানে তারা এতটুকুও জানে না যে অক্সফোর্ড ইউনিভার্সিটিটা একটা কলেজিয়েট সিস্টেম ইউনিভার্সিটি, তার প্রত্যেকটা কলেজই হচ্ছে তার ক্যাম্পাস। এই জিনিসটা তারা বোঝে না। মানে অক্সফোর্ড শহর জুড়ে এরকম ছোটো ছোটো অনেক কটা কলেজ আছে, সেটাই অক্সফোর্ড ইউনিভার্সিটি। আর তাদের মেন একটা অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং আছে, যেখানে ধরুন সেন্ট্রাল লাইব্রেরি আছে বা ডিপার্টমেন্ট অফ থিওলজি এগুলো আছে। স্বাভাবিকভাবে প্রতিটা ইউনিভার্সিটি তো একই একদম মানে ধরুন কিন্তু মানে কলকাতা ইউনিভার্সিটির যেমনি ধরুন একদম ইউনিভার্সিটির একটা বিল্ডিং আছে, সেখানেও ক্লাস হয় পোস্ট গ্র্যাজুয়েট বা পিএইচডি লেভেলে। কিন্তু অক্সফোর্ডে গোটা শহর জুড়ে এরকম ছড়ানো ইউনিভার্সিটিটা, এবং আপনি যখন অক্সফোর্ডে অ্যাপ্লাই করবেন তখন কোনো না কোনো একটা তার অক্সফোর্ড কলেজেই আপনি চান্স পাবেন। তো সেরকমই কেলগ কলেজ একটা অক্সফোর্ড কলেজ, এবং সেখানকার যিনি প্রেসিডেন্ট, সেখানে কলেজের প্রেসিডেন্ট বলে, আমাদের যেমনি অধ্যক্ষ বলে, তো সেই কলেজের প্রেসিডেন্ট তিনি হচ্ছেন আবার অক্সফোর্ড ইউনিভার্সিটির প্রো ভাইস চ্যান্সেলর। তো তিনি 2023 সালে যখন বিজিবিএস এসেছিলেন তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সশরীরে ইনভাইট করেছিলেন। তারপরে বললেন এই সিপিএমের লোকগুলো সাথে কিছু বিজেপির লোকজন যে না, তাকে অ্যাকচুয়ালি ডাকাই হয়নি, তিনি এমনিই যাচ্ছেন। তারপরে দলের তরফ থেকে বা মুখ্যমন্ত্রীর অফিসের তরফ থেকে তার যে ইনভিটেশন লেটার সেটাও প্রকাশিত করা হলো। এইগুলো অ্যাকচুয়ালি অত্যন্ত মানে আমি বলবো খুব হীনমন্যতার পরিচয়। এটা সিপিএমের থেকে এটা অত্যন্ত লজ্জাজনক একটা বিষয়। কারণ দেখুন, সিপিএম বলে হচ্ছে সর্বহারার কথা, প্রোলেটারিয়েট পিপলের কথা, সিপিএম বলে সাবঅল্টার্নেট ক্লাসের কথা, খেটে খাওয়া মানুষ। কিন্তু তারা আজকে অবশিষ্ট হয়ে গেছে এই কিছু কলকাতার কিছু বাবু বাঙালি, তাদের ছেলেমেয়েরা বিলেতে পড়াশোনা করে, এই ক্লাসটা এখন সিপিএম হয়ে গেছে, একটা এলিট ক্লাস। গতকালের যে ঘটনা, সেই ঘটনা কি আপনার মনে হয় কোথাও ব্যক্তি বিরোধিতা করতে করতে দেশ বিরোধিতায় পৌঁছে আছে? আমি জিনিসটাকে দেখুন, আবার এই টার্মিনোলজিতে আমি ব্যবহার করব না, কিন্তু দেশ বিরোধিতা কথাটা হয়তো একটুখানি ওভারস্টেটমেন্ট হয়ে যাবে। কিন্তু তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তাদের যেই প্যাথোলজিক্যাল হেট্রেড, এটা থেকেই বোঝা যায় যে কেন তারা জনবিচ্ছিন্ন হয়ে গেছেন। কারণ তারা যদি বুঝতেন যে তিনি বাংলার 10 কোটি মানুষকে রিপ্রেজেন্ট করছেন, তো তাহলে অন্তত এই ক্ষেত্রে তারা বিরোধিতাটা রাখতেন না। ডোমেস্টিক যা পলিটিক্স সেটা কলকাতায় হোক, কলকাতার রাস্তায় তারা এত ডেমোক্রেসি আছে, সেখানে তারা লড়াই করুক, তারা শূন্য থেকে এক হওয়ার চেষ্টা হোক, তার জন্য তাদের কাছে আমার উইশেস থাকবে। কিন্তু তারা যেরকমভাবে বাংলার মুখ্যমন্ত্রীকে একটা বিদেশি মাটিতে সেখানে যেরকমভাবে অপমান করার চেষ্টা করলেন, করে দেশের নাম ডোবালেন, সেটা আমার কাছে খুব একটা চিন্তার বিষয়। এবং সিপিএম এই জিনিস যত করবে তত তারা জনবিচ্ছিন্ন হয়ে যাবে, তাদের ভোট পার্সেন্টেজ আরও কমে যাবে, মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের মনে আরও বেশি জায়গা করে নেবেন। কারণ আপনি যদি আপনি মানুষের মধ্যে আজকে সার্ভে করেন, আপনার বাংলা হ্যান্ডকে আমি রিকোয়েস্ট করবো আপনি একটু মানুষের ফিডব্যাক নিন যে কালকে এই যে মুখ্যমন্ত্রী ভাষণের সময় সিপিএমের এই কিছু উচ্চিংড়ে তারা যে এই ঘটনাটা ঘটিয়েছে, এটাকে আপনারা কিভাবে দেখছেন? মানুষ ভালো চোখে নেবে না। বিশ্বাস করুন, যখন নরেন্দ্র মোদী, তারাও তো আমাদের বিরোধী, তারা যখন বিদেশে যায় প্রধানমন্ত্রীজি, তার সাথে আমাদের বিরোধিতা আছে, তার অনেক বক্তব্য আমরা সহমত হই না, কিন্তু তার বিদেশের মাটিতে যখন তিনি থাকেন তখন কিন্তু তাকে আমরা অপমান করি না, সেখানে আমরা রাজনীতি আনি না, কারণ আমরা তখন জানি তিনি ভারতবর্ষের 140 কোটি মানুষকে রিপ্রেজেন্ট করছেন। তা এই সেন্সটা যাদের মধ্যে নেই, এইটুকু জাতীয়তা বোধ যাদের মধ্যে নেই, যারা এখনও এই লেনিন স্টালিন এই জায়গাতেই পড়ে রয়েছে, তাদের তো জনবিচ্ছিন্ন হয়ে যাওয়াটাই স্বাভাবিক। দাদা, গতকাল এই ঘটনার সময় তারা বিভিন্ন প্রশ্ন মুখ্যমন্ত্রীর দিকে ছুড়ে দেয়, যার মধ্যে আমি একটা বিষয় বলবো, আরজিকর নিয়েও প্রশ্ন তোলা হয়, যেখানে মুখ্যমন্ত্রী যেমন যথাযথ জবাব দিয়েছে। এই রাজ্যে যেহেতু আরজিকর ঘটনাটা আমরা জানি এই রাজ্যেরই, সেখানে গিয়ে আরজিকর ঘটনায় প্রশ্নের মুখে পড়ায় চিকিৎসকদের, আন্দোলনকারী চিকিৎসকদের মানে একাংশের যে মত, যে লন্ডনে গিয়ে আরজিকর কাণ্ডে প্রশ্নের মুখে মুখ্যমন্ত্রী, এরকম তো হওয়ারই ছিল।
মানে এটা খুবই তাদের কাছে খুবই একটা সাধারণ বিষয় বলে তারা শুনুন, এরাও হচ্ছে সিপিএমেরই মাল। সিপিএমের লোকজন এরকমই, তাদের এটা একটা অভ্যেসে পরিণত হয়ে গেছে। বলছি না, এটা একটা তাদের কাছে, তারা আগে ক্লাস স্ট্রাগলের কথা বলতো, এখন এটা হচ্ছে একটা ক্লাস স্ট্রাগল, যে তাদের ওই বাবু বাঙালি ক্লাস তারা এখন সাইডলাইন্ড হয়ে যাচ্ছে। মমতা ব্যানার্জি যাকে তারা বলে অশিক্ষিত বা মানে এই ধরনের যে ভাষাগুলো বলে, ভালো পরিশুদ্ধ ইংরেজি বলতে পারেন না, তার প্রোনাউন্সিয়েশন নিয়ে কথা হয়, তার সে কি মানে কোন জিনিসটাকে একটা স্লিপ অফ টাং কী হবে, সেই জিনিসটার জন্য তারা একদম তীর্থের কাকের মতো অপেক্ষা করে। কিন্তু আইরনিটা এই জায়গাটাতেই যে তারা টিকিট কেটে মুখ্যমন্ত্রীর ভাষণটা তারা অক্সফোর্ডে শুনতে গেলেন। এটাই হচ্ছে আইরনি, এটাই হচ্ছে গণতন্ত্র। এবং আমি স্যালুট জানাবো ভারতবর্ষ এবং বাংলার গণতন্ত্রকে, যে এই জিনিসটা তারা এস্টাবলিশ করতে পেরেছে, যে যারা 34 বছর ধরে ক্ষমতায় থেকে তারা নিজেদেরকে যেই জায়গাটায় যেই মানে একটা হাই হর্সে নিয়ে গেছে সিপিএম, সেই জায়গা থেকে তারা যে বারবার লাথি খাচ্ছে, সব জায়গা থেকে তারা ঘাট ধাক্কা খাচ্ছে, এটা তারই একটা পরিচয়। এরপরে তারা প্লুটোতে সংগঠন খুলুন, আমি বারবার বলছি, তারা প্লুটো, নেপচুন, ইউরেনাস, স্যাটার্ন সব জায়গায় তারা সংগঠন খুলুন। এইটাই যদি তাদের যদি মনোবাসনা হয় এবং এই করে তারা যদি মনে করে থাকেন মমতা ব্যানার্জিকে হারাতে পারবেন বা পশ্চিমবঙ্গে অষ্টম বামফ্রন্ট সরকার হবে, সেটা কোনোটাই হচ্ছে না। এবং এক্ষেত্রে আমি সিপিএম এর সাথে সাথে আমি বিজেপির কথাও একটু বলবো। প্রসঙ্গ যেহেতু তুললে, ইতিমধ্যে দিলীপ ঘোষ তিনিও কিন্তু এই আরজিকর প্রসঙ্গে বলেছেন যে ওর কাছে কোনো প্রশ্নের উত্তর নেই মুখ্যমন্ত্রীকে। ওখানে তো তিনি প্রশ্নের উত্তর দিতে যাননি, তিনি কী জন্য গেছে। আর দিলীপ ঘোষের কথা বলবো, যিনি মহিলাদের গলায় পা তুলে দেবো, গলা টিপে ধরবো, এইরকম একটা লোককে আমি উত্তর দেবো? উনি মানুষের তো লাথি মেরে বার করে দিয়েছে, মেদিনীপুরে হেরেছে, তারপরে ও যেখানে দাঁড়িয়েছিল পূর্ব বর্ধমান সব জায়গা থেকে লাথি খেয়েছে, পার্টি থেকে লাথি খাবে বলে বসে আছে, তার কথার উত্তর দেবো? দিলীপ ঘোষের মতো এরকম একটা নিকৃষ্ট মানসিকতার লোকের উত্তর দিতে আমার ঘেন্না করে, স্পষ্ট বলছি, তার কথার কোনো উত্তর নেই। কিন্তু মমতা ব্যানার্জি সেখানে গেছেন, পশ্চিমবঙ্গে তিনি যে মহিলা, শিশু এবং সমাজ কল্যাণে যেই কাজ করেছেন, যত প্রকল্প তিনি এনেছেন, বাংলাকে যেই জায়গায় তিনি নিয়ে গেছেন 14 বছরে, তার রেকর্ডটা তিনি সেখানে তুলে ধরতে গেছিলেন। আরজিকর একটা ওয়ান অফ ইনসিডেন্ট, সেই আরজিকরের সময়তেই আরও বেশ কিছু বাংলায়, দেখুন বাংলায় যখন এত মানুষ, সেখানে খারাপ লোক আছে, খারাপ ঘটনা ঘটছে, সেখানে আইন কানুনটা রাজ্য সরকার কীভাবে আপহোল্ড করছে, সেটাই হচ্ছে একজন প্রশাসকের দায়িত্ব। সমস্ত ক্রাইমকে কেউ বন্ধ করতে পারবে না, আজ অবধি কেউ করতে পারেনি, সারা বিশ্বে কেউ বন্ধ করতে পারবে না। কিন্তু তারপরে কি দেখলাম আমরা, 6টা কেসে 6টা যেখানে মানে প্রত্যেকটাই হচ্ছে মানে শিশুদের সাথে নির্যাতন হয়েছিল, অর্থাৎ প্রাপ্তবয়স্ক নয় তারা, তাদের সাথে নির্যাতন হয়েছে, প্রত্যেকটা কেসে কিন্তু ফাঁসির সাজা হয়েছে। প্রত্যেকটা রাজ্য সরকার কিন্তু কয়েক মাসের মধ্যে, 1-2 মাসের মধ্যে তারা পুরো তদন্ত করে চার্জশিট ফাইল করে কোর্টের থেকে ফাঁসির রায় নিয়ে এসছে। এটা দিয়ে একজন প্রশাসককে বিচার করা যায়। আরজিকরের কেস দিয়ে আপনি মমতা ব্যানার্জিকে বিচার করতে পারবেন না, এতটুকুই পারবেন যে 4 দিন মানে তার সরকার বা তার প্রশাসন যেই সময় তারা তদন্ত করেছিল, সেই 4 দিনে আমরা কি দেখেছি, একদিনের মাথাতেই সঞ্জয় রায়কে সিসিটিভি ফুটেজ দেখে তাকে গ্রেফতার করা হয়েছিল। তিনি মূল এবং একমাত্র অভিযুক্ত। এখন অবধি যা রায় আছে, কোর্টের যা রায় আছে, তার উপর ভিত্তি করে বলছি। এখন জিনিসটা সিবিআই দেখছে, সিবিআইয়ের হাতে আছে, বা জিনিসটা সাবজুডিস আছে, সেটা কোর্ট এবার যা বলবে তাই হবে। এটা নিয়ে মমতা ব্যানার্জি কি উত্তর দেবেন? আচ্ছা, এবং এই প্রসঙ্গে অর্থাৎ মুখ্যমন্ত্রী লন্ডন সফরের প্রসঙ্গে একটা শেষ প্রশ্ন রাখবো। গতকাল বক্তব্য বা ভাষণ দিচ্ছিলেন, সেখানে বিভিন্ন বিষয়ে তিনি কথা বলেন, কিন্তু মুখ্যমন্ত্রীর 2টি বক্তব্যকে তুলে ধরা হয়েছে, সেটা নিয়ে সমালোচনাও করা হচ্ছে। যেটা একটা তারা বলছেন যে 190 বছরের ব্রিটিশ শাসনকে অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এটা, এবং পরবর্তী রয়েছে 3য় বৃহৎ অর্থনৈতিক দেশ হবে ভারত, সন্দেহ প্রকাশ মুখ্যমন্ত্রীর। এই 2টি মন্তব্য মানে এই রিলেটেড তার মন্তব্যকে কেন্দ্র করে এই 2টি যে ন্যারেটিভ, সে ন্যারেটিভ তৈরি হচ্ছে, এটা নিয়ে কী বলবেন? এটা তো মানে আমরা শুনেইছি এই জিনিসটা বিজেপি করছে। তো আপনার যে প্রথম যে বক্তব্যটা ছিল, যে দ্বিতীয় বক্তব্যটা যেটা ভারতীয় অর্থনীতির ব্যাপারটা, সেখানে তিনি ক্লিয়ারলি বলেছেন যে আমি এটার সাথে অ্যাগ্রি করি না। কারণ অ্যাগ্রিটা কী করে করবেন? কারণ আপনি যদি একটু অর্থনীতিটাকে যদি বিচার করে দেখেন, ভারতবর্ষ এখন স্ট্যাগফ্লেশনের মধ্যে দিয়ে যাচ্ছে, অর্থাৎ এখানে আনএমপ্লয়মেন্ট রেট খুব হাই, এবং সাথে আমাদের মূল্যবৃদ্ধি প্রচণ্ড বেশি হচ্ছে, এবং আমাদের গ্রোথ রেট বেশি হচ্ছে না। তো গ্রোথ রেট কম,
আনএমপ্লয়মেন্ট রেট বেশি এবং একই সাথে মূল্যবৃদ্ধি, এই প্রত্যেকটা জিনিসকে নিয়ে এটাকে একটা স্ট্যাগফ্লেশন সিচুয়েশন বলে। এই সিচুয়েশনে একটা অর্থনীতি যে একটা দারুণ পারফর্ম করছে এই কথাটা তো বলতে পারবো না, এটা একদম মানে সিম্পল একটা ডেটা বেসড একটা বিষয়। আর এছাড়া তিনি যেই হ্যাঁ 190 বছরের যে ব্রিটিশ শাসন সেটাকে তিনি অভিনন্দন জানিয়েছেন সেটা নয়, তিনি বলেছেন যে আপনাদের সাথে আমাদের একটা হিস্টোরিক্যাল টাই আছে। সেই হিস্টোরিক্যাল টাইটাকে আপনি পজিটিভ না নেগেটিভ সেটা তো তিনি বলেননি। এটা এত ফ্যাক্ট যে ব্রিটিশরা এসে এখানে আমাদের এতদিন ধরে রুল করেছে এবং রুল যখন করেছে তখন শাসন ক্ষমতায় তারা ছিল, তারা বেশ কিছু মনিউমেন্টস বা বেশ কিছু ইনফ্রাস্ট্রাকচার তারা গ্রোথ করেছে, সেই সময় তারা যদি সরকার চালিয়েছে আমাদের এখানে। তো সেই জিনিসটাকে তিনি তুলে ধরেছেন যে ব্রিটিশদের সাথে আমাদের একটা হিস্টোরিক্যাল টাই আছে। অবশ্যই সেটা কলোনিয়াল হিস্ট্রি, এটা তিনি খুব ভালো করেই জানেন, কিন্তু আপনি যদি কারোর একজন মেহমানের বাড়ি যান, সেখানে কি আপনি মানে তার পুরনো কাসুন্দি ঘেটে সব খারাপ কথাগুলো বলবেন? তিনি জাস্ট এতটুকু বলে মানে তিনি ছেড়েছেন যে আপনাদের সাথে আমাদের একটা পুরনো হিস্টোরিক্যাল টাই আছে, সেইটুকুই তিনি বলেছেন। এটাকে নিয়ে বিজেপি বা সিপিএম বা আরও বেশ কিছু মানে কিছু মিডিয়া, কিছু গদি মিডিয়া তারা যেই কাজটা করছে সেটাকে কোনোভাবেই সমর্থন করা যায় না। তিনি জানেন তিনি কি বলতে হন, এবং মমতা ব্যানার্জি একজন অত্যন্ত ন্যাশনালিস্ট একজন পলিটিশিয়ান, তিনি বাইরে গিয়ে ভারতের নাম খারাপ করবেন এই জিনিসটা ভাবার কোনো কারণ নেই। এবং তিনি যে ওখানে গেছেন সেটা তো ভারত সরকারের পারমিশন পেয়ে গেছেন, তিনি ভারত সরকারের বিদেশ মন্ত্রকের পারমিশন নিয়ে গেছেন, সেখানে এম্বাসিতে তার প্রোগ্রাম ছিল, সেখানে যে ভারতের হাই কমিশনার তিনি তাকে সাদরে গ্রহণ করেছেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী অবশ্যই বাংলাকে রিপ্রেজেন্ট করছেন, একই সাথে ভারতের যেহেতু তিনি একজন মুখ্যমন্ত্রী এবং ভারত তথা বাংলার প্রথম মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী যিনি অক্সফোর্ডে বক্তৃতা রাখার সুযোগ পেয়েছেন, এই রেয়ার ডিস্টিংশনটা তিনি পেয়েছেন। তিনি জানেন কোথায় কি বলতে হবে, সেই জন্যই তিনি কিন্তু মোদী সরকারকে কোনো রকমভাবে আক্রমণ না করেই তিনি বলেছেন যে আমি এটার সাথে সহমত পোষণ করি না, কিন্তু এই জিনিসটা নিয়ে আমি কোনো মানে ফার্দার আমি কিছু ডিসকাস করতে পারবো না, কারণ এটা মানে এক্সটার্নাল অ্যাফেয়ার্সের ইস্যুতে পড়ে যাবে। আচ্ছা, একদিকে যেমন মুখ্যমন্ত্রী অক্সফোর্ডে রয়েছেন, তিনি আবার ফিরেও আসছেন, তার সময় যে সময়কালের জন্য তিনি গেছিলেন সম্পূর্ণ হতে চলেছে। অন্যদিকে আমরা গতকালে দেখলাম যে তার আগের দিন একটি ভিডিও সমাজ মাধ্যমে প্রকাশ হয় এবং সেই ভিডিওকে ঘিরে বিজেপির তরফ থেকে একের পর এক পোস্ট আসে। সেখানে তারা বারবার মেনশন করছেন যে হিন্দুদের বাড়িঘর প্রায় 50 থেকে 60টি ভেঙে দেওয়া হয়েছে, যেটি দক্ষিণ মালদার মুথাপাড়া এলাকার কথা বলা হচ্ছে, চৌরঙ্গি জায়গায়। এবং তার পাশাপাশি এটাও বলছেন যে মুখ্যমন্ত্রী তোষণের রাজনীতি করে এবং যার জন্য এই হিন্দুদের এই অবস্থা। আচ্ছা, আমার বক্তব্য সেখানে তো বিজেপি কংগ্রেস তারা তো ক্ষমতায় আছে, মালদাতে তো তৃণমূল কংগ্রেস খুব একটা শক্তিশালী নয়, সেই জায়গায় তারা কি করেছেন আমার এটা প্রথম প্রশ্ন। একটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে, একটা আনরুলি মব তারা এসে তারা কোনোভাবে একটা কোনো ফেক নিউজের মধ্যে আছে, কোনো আনভেরিফাইড ক্লেমস, যেটা আমি মালদা পুলিশের তরফ থেকে যেটুকু বলা হয়েছে সেখানে কিছু মিথ্যাচার কিছু হয়েছিল, কিন্তু তারপরেও একটা আনরুলি মব তারা এসে বিভিন্ন মানে তার স্টোন পেল্টিং করে, মানে পাথরবাজি করে, এবং তারপরে পুলিশ যখন ধর্মগুরুদের দিয়েও বিষয়টাকে কন্ট্রোল করতে পারেনি তখন পুলিশ কিন্তু লাঠিচার্জ করে এবং বিভিন্ন রকমের তারা পদক্ষেপ নেন, এবং ফাইনালি যা শুনছি যে 20 জন এই ঘটনায় তারা গ্রেফতার হয়েছেন। তো এটা অ্যাবসলিউটলি একটা লোকাল ল অ্যান্ড অর্ডার ইস্যু, যেটা সেখানকার পুলিশ প্রশাসন তারা জিনিসটাকে মানে ইতিমধ্যেই হ্যান্ডেল করে ফেলেছে। এবার তার ভিডিও ভাইরাল করে বিজেপি যদি নিজেদের প্রোপাগ্যান্ডা চালাতে চায়, বিজেপি যদি নিজেদের এজেন্ডা চালাতে চায়, হিন্দু মুসলিম করতে চায়, তারা করতে পারে, কিন্তু এর পরের বার মালদাতে কিন্তু তারা আর দাঁত ফোটাতে পারবে না, এতটুকু বলতে পারি। তারা যদি এরকম খুচরো স্পোরাডিক কোথাও কিছু ইনসিডেন্ট হবে, কেউ কোনো যদি পাগলেও কিছু একটা করে, সেটাতেও বলে দেবে মমতা ব্যানার্জি তোষণ করছে। আচ্ছা, বিজেপি যেই তোষণ করছে, এই যে সওগাতে মোদি এই বলে তারা যেটা মানে এখন সব মুসলিমদের এই ঈদের সময় কিটস বিতরণ করছে, এটা কি মুসলিম তোষণ নয়? বিজেপি একটু উত্তর দিক, তারা এই জিনিসটা কেন করছে? হঠাৎ করে তারা 30 লক্ষ মুসলিমদের বাড়িতে হঠাৎ করে এই কিটস পৌঁছাতে যাচ্ছে কেন? তা এই কথাগুলো বিজেপির মুখে মানে এগুলোই তাদের থেকে শোভা পায়। তারা শুধুমাত্র এটাই এস্টাবলিশ করতে চান যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি শুধু মুসলিমদের তোষণ করেন এবং শুধু মুসলিমদের ভোটে যেতেন। এটা কখনো সম্ভব? এই মালদাতে তো আমি তো ওটাই বলছি, মালদায় তো তৃণমূল কংগ্রেস ভোট তেমন কিছু পায় না। এখন লোকসভা আসন দেখুন, উত্তর মালদাটা বিজেপির, দক্ষিণ মালদাটা কংগ্রেসের।
সেখানে তো আমরা তো সেমন কিছু ভোট পাই না। তো সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপির এই প্রোপাগ্যান্ডা বেশি দিন চলবে না। তবে হ্যাঁ, এ কথা ঠিক, আবারও মালদাতে যে ইনসিডেন্ট হচ্ছে এটা আমাদের কাছে একটু কনসার্নিং। যে মালদাতে মানে আপনারা জানেন কিছুদিন আগেও যেই ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন হচ্ছিলো, এই জিনিসটা বারবার হচ্ছে। এটায় পুলিশকে আরেকটু সজাগ থাকতে আমি অনুরোধ করব। কিন্তু বিজেপি বা অন্যান্য আমাদের যারা অপোজিশন, এই সিপিএম টিপিএম, তারা তো করেই যাচ্ছে। তারা নিজেদের প্রোপাগ্যান্ডা, নিজেদের মানুষকে কিভাবে খেপিয়ে তোলা যায়, কিভাবে ইনস্টিগেট করা যায়, সেই জিনিসটা তারা চালাচ্ছে। কিন্তু আমি পুলিশ প্রশাসনকে আমি সজাগ থাকতে বলবো, আমাদের তৃণমূল কর্মীদের সজাগ থাকতে বলবো। তবে এই ধরনের ঘটনা যাতে কোনো রকমের পুনরাবৃত্তি না হয় সর্বত্র, সেই জায়গাটাও আমাদের, যেহেতু আমরা শাসন ক্ষমতায় আছি, ল অ্যান্ড অর্ডার ইজ এ স্টেট সাবজেক্ট, আমাদের পুলিশ প্রশাসনকে সেটা দেখতে বলবো। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।